জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, শৃঙ্খলা ভঙ্গের দায়ে চুয়েট থেকে ১৯ জন অব্যাহতি। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম এছাড়াও থাকছে বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। পরিকল্পিতভাবে ১-১১ মতো প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান। সংস্কার সুপারিশের সঙ্গে ভিন্ন মত জানিয়ে ঐকমত্য কমিশনকে চিঠি দিল ইসি। সুষ্ঠু ভোটে সব ধরনের সহযোগিতা করবে ওআইসি। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন, শিশু ধর্ষণের মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত। যুদ্ধবিরতি নিয়ে আগামীকাল পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প। নেটো থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার নিশ্চয়তা চায় রাশিয়া। দেশে ফিরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত ফুটবল তারকা হামজা চৌধুরী, ভারতকে হারানোর আশা। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচ শিখবো আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। হবিগঞ্জে নিজ বাড়িতে ফুলেল সংবর্ধনা। Rainbow Paints, the color of joy. আউটডোর নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। গণঅভ্যুত্থানে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার নেতা। 2024-এর ছাত্র জনতার আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। এমনকি হামলা থেকে রেহাই পায়নি নারীরাও। এবার আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস পর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভ্যুত্থানের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহিষ্কৃতদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 19 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার নেতা। এদের মধ্যে 7 জনকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে 4 জনকে 2 বছর এবং বাকি 3 জনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদেরকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জুবাইর রাজিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জনগণের ভোটে নির্বাচনে জেতার সম্ভাবনা যত প্রবল হচ্ছে, তত এই বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে 1-11 মতো প্রেক্ষাপট, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, বলার জন্য বলা নয়, সত্যিকার অর্থেই দেশের গণতন্ত্র নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার মাহফিলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনলাইন অ্যাক্টিভিস্ট
যারা উপস্থিত হয়েছেন। গত 17 বছরে বিএনপির বিভিন্ন কর্মসূচি প্রচার সহ ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার মোকাবেলায় সরব ছিল জাতীয় পার্টি অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। সোমবার বিএনপির উদ্যোগে তাদের নিয়ে করা ইফতার মাহফিলে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। বিশ্বাস, মূল বিশ্বাস একটি আমাদের, এবং এটি আমাদের কমন প্ল্যাটফর্ম। আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন, একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যেই প্রেক্ষাপট, যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন এখন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি মহল 1-11 মতো প্রেক্ষাপট তৈরি করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। বিএনপি শীর্ষ এই নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিতামূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া কার্যকর সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তন হলে, উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে। এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। যুক্তি তর্কতে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি। 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পরাজিত শক্তি দেশে গোলযোগ তৈরির সুযোগ খুঁজবে। পুলিশকে কথা স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন যত এগিয়ে আসবে তাদের ষড়যন্ত্র তত বাড়বে। নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, দেশ এখনও যুদ্ধ অবস্থায় রয়েছে, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। আর নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং এই সংক্রান্ত নির্দেশনা দিতে নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের শতাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের উপরে তারা ভরসা করেছে। যেরকম বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশে আইন না থাকলে সরকার কিংবা গণতন্ত্র কিছুই থাকবে না, আর এ কারণে পুলিশকে অবহেলা করে নতুন বাংলাদেশ গড়ার কোনো সুযোগ নেই। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ। আমাদের পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। দেশের বাইরে থেকে পরাজিত শক্তি অস্থিতিশীলতা তৈরি করতে চায় উল্লেখ করে পুলিশকে আরো সতর্ক থাকতে বলেন প্রধান উপদেষ্টা। লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার চেষ্টা হবে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে বেশি সময় নেই। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারও আগে সামর্থ্য অনুযায়ী সংস্কারের কাজগুলো সম্পন্ন করতে চায় সরকার। সবাইকে উৎসাহিত করছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই ঈদের খুশিতে নুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে ইসি। কারণ প্রতিষ্ঠানটি মনে করে এসব সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এদিকে নির্বাচন ভবনে ওআইসি-ভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সাথে বৈঠক করেছে ইসি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সুষ্ঠু ভোটে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ওআইসি। দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা যথাযথ করতে এরই মধ্যে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, কিন্তু ইসি অন্তত 10টি সুপারিশের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে। প্রতিষ্ঠানটি মনে করছে সংস্কার কমিশনের সব সুপারিশ বাস্তবায়িত হলে খর্ব হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। আমরা ঐকমত্য কমিশনের যিনি ডক্টর আলী রিজা স্যারের সহসভাপতি আলী রিজা স্যারকে ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি নিয়ে সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওআইসি-ভুক্ত 10টি দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। এতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৈঠক শেষে ইসি সানাউল্লাহ জানান, ওআইসি-ভুক্ত কিছু দেশ আগামী নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। জানান, কথা হয়েছে প্রবাসীদের ভোট নিয়েও। মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। জানান, সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের সহায়তা আশ্বাস দিয়েছে ওআইসি। সহযোগিতার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার মিশন প্রধান সুহাদা ওতমান। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience, especially for the overseas voters, for a free, fair and credible election. জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোটিং ছাড়া আর কোনো বিকল্প দেখছে না ইসি। আমরা প্রক্সি ভোটটা সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। আর বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শিশু ধর্ষণের মামলা নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের প্রথম 2 মাসেই 96টি ধর্ষণের খবর পাওয়া গেছে। নির্যাতিতদের মধ্যে অন্তত 44 জনই ছিল শিশু। আর তৃতীয় মাসে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে পুরো দেশের মানুষ। এমন বাস্তবতায় ধর্ষণ প্রতিরোধে বিদ্যমান আইন সংস্কারের উদ্যোগ নেয় সরকার। সংশোধিত আইনের খসড়া চূড়ান্ত হচ্ছে এ সপ্তাহের মধ্যেই। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, ধর্ষণ মামলার তদন্ত ও বিচার দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল করবে সরকার। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে, সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। সংশোধিত আইনে বলা হয়েছে, ডিএনএ রিপোর্ট ছাড়াই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধর্ষণ মামলার রায় দিতে পারবে আদালত। ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকতো। তো আমরা এই আইনে বিধান করেছি, ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্ব পায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও। বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সারা দেশের মাজার ভাঙার যে প্রবণতা দেখা দিয়েছে তা প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চাই। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর পল্টন টাওয়ার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে না। 2026 সালের মধ্যেই এলডিসি গ্র্যাজুয়েশন করা হবে বলেও জানান তিনি। সমস্ত পৃথিবীতে তুলা সাবসিডি দিচ্ছে,
যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্ততপক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে তুলব। তৃতীয় দফায় পিছিয়ে গেল পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 239 জনের জামিনের আদেশ। আগামী 10 এপ্রিল জামিন শুনানির আদেশ এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিকেলে জামিন শুনানির আদেশের জন্য এই দিন ধার্য করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এ সময় বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত 2 এর চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বুরহান উদ্দিন বলেন, 239 জনের মধ্যে 150 জনের বেশি আসামি জামিনের আবেদন ডাবল পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে আদালতের। আমাদের তারিখ দিচ্ছে আমার ভাইয়ারা, ওহনো কেন আমার ভাইয়ারা জামিনে বের হতে পারতেছে না। রবিবারের কথা বললো, রবিবারে কালকে এসে সারাদিন থেকে গেলাম, কিছু বললো না। ফের আজকে আসার কথা বলছে, আজকে আইছি। আমি কি করব সেটা আল্লাহ পাকই জানতেছে। সংবাদের সময় হলো একটি বিরতি, সাথে থাকুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই ইঞ্জিনিয়ার সাহেব। ও যেমন সাহেব, এই যে আমার স্যাম্পল। এটা টেস্ট করবো না। মানে এই রড কি দোষ করলো? এই রডের দোষ হলো, এই রডের কোনো দোষ নেই। সোজা বাংলায় বলেন তো প্লিজ। সোজা বাংলায় বিএসআরএম। বহুবার বহু জায়গা থেকে নিয়ে টেস্ট করেছি, ডাক্টিলিটি, টিওয়াই রেশিও, কেমিক্যাল কম্পোজিশন, মানে রডের সব টেস্ট। বেস্ট রেজাল্ট প্রতিবার। ও তাহলে বাদ দেন, বলেই তো দিলেন বিএসআরএম বেস্ট। বেস্ট কোয়ালিটি, প্রতিবার গ্যারান্টি, বিএসআরএম। স্বাদ আর পুষ্টির এক দারুণ কম্বিনেশন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। চুল পড়ছে তো, এখনই সিরিয়াস হতে হবে। সময়ের কাজ সময় করতে হয়, তাই এখনই তোর চুলের দরকার সুষম পুষ্টি। কুমারিকা হেয়ার অয়েল, যা সপ্তাহে 3 দিন ব্যবহারে চুল পড়া লক্ষণীয়ভাবে নিয়ন্ত্রণে রাখে। কুমারিকা, চুলের সুষম পুষ্টি সব সময়। ছোট বড় সবাই মিলে খাও, স্বাদের রাজা কমলার আসল মজা নাও, টাটকা তাজা রিদিশা জাফা অরেঞ্জ বিস্কিট। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আমন্ত্রণ আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। প্রায় 3 ঘন্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো রেলের কর্মকর্তারা। এখন টিকিট কেটে এমআরটি পাস ব্যবহার করে মেট্রোতে ভ্রমণ করতে পারছেন যাত্রীরা। মেট্রো রেলের এমডি ফারুক আহমেদ জানান, ডিএমটিসিএল এর 4 জন কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় এমআরটি এর 2 জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটিও।
মেট্রো রেলের পুলিশ সদস্য দ্বারা ডিএমটিসিএল এর 4 জন সহকর্মী লাঞ্ছিত হওয়ায় কর্মবিরতির ঘোষণা দেয় মেট্রো রেলের কর্মকর্তারা। রোববার দিবাগত রাতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এ কারণে সোমবার সকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকার কথা থাকলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে ট্রেন চলাচল চালু রাখে তারা। তবে বন্ধ ছিল স্ট্যান্ডিং বুথ মেশিন টিকিট ও এমআরটি পাস ব্যবহার। এক্ষেত্রে টিকিট ছাড়াই ভ্রমণ করেন যাত্রীরা। দৈনন্দিন কার্যকলাপ ঠিক রাখার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে আমরা চালু রাখলে জনগণের উপকার হবে, সেই জন্য চালু রেখেছে। সকাল 9টার পর প্রথমে মিরপুর ও পল্লবী স্টেশনে মেট্রো রেলের কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ও এমআরটি পাস ব্যবহার কার্যকর করা হয়। এরপর পর্যায়ক্রমে একে একে সব স্টেশনে চালু হয় টিকিট ও এমআরটি পাস ব্যবহার। পুরো স্টেশনে স্বাভাবিক হতে সময় লাগে 3 ঘন্টা। তারপর যাত্রীরা টিকিট কেটে চলাচল শুরু করেন। টিকিট তো আমরা সহজভাবে পাচ্ছি, টিকিট নিয়ে সচিবালয় যাব। টিকিট ভরপুর আছে, এখন টিকিট ভরপুর। আমি তো জানি না টিকিট আছে না নাই, এখন টিকিট পাওয়া গেছে। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে আমরা 8টা সাড়ে 8টা পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। সকালে হয়তো 2-1 প্যাসেঞ্জার তখন একটু গেট খোলা ছিল আমাদের, ভিতর থেকে গেছে বিনা টিকিটে। তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে, 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। জিম্মি করে এমন অবরোধ ও কর্মবিরতি না দেওয়ার আহ্বান জানান মেট্রো রেলে নিয়মিত চলাচলকারী যাত্রীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবি জানিয়ে প্রধান কার্যালয়ের সামনে সকাল 10:30টায় মানববন্ধন করেন তারা। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে আসার অনুরোধ জানান। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথী থাকুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। বিগত সরকারের নানা খাতে কর অব্যাহতির খেসারত দিতে হচ্ছে মন্তব্য করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, কর ছাড় সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এনবিআর। আসছে বাজেটেই এর প্রতিফলন হবে। আগারগাঁও জাতীয় রাজস্ব ভবন অডিটোরিয়ামে প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। জানান, বাংলাদেশে ব্যবসা করছে এমন বিদেশি কোম্পানির কাছে থেকেও কর আদায় করা হবে। 2025-26 অর্থ বছরের কর, শুল্ক, ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে আয়োজিত প্রাক বাজেট সভা। জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় যোগ দেন এনবিআর চেয়ারম্যান, পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা। এ সময় শেয়ার বিক্রিতে 50 লাখ টাকার বেশি মুনাফার উপর 15% গেইন ট্যাক্স মওকুফের দাবি জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। কর ছাড় প্রস্তাব এসেছে ব্যাংক ও বিমা খাতের পক্ষ থেকেও। আমরা কিন্তু 15% ভ্যাট দিয়ে দিচ্ছি এবং 37% আমরা যে লভ্যাংশের উপর আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু আবার যখন ইন্স্যুরেন্স পেমেন্ট করছি সেখানে কিন্তু স্যার 15%
ব্যাগটা কিন্তু এটা একটা অযৌক্তিক হয়ে যাচ্ছে স্যার। সেখানে দেখা যাচ্ছে টোটাল রেভিনিউর 20% আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে, এটা আনসাস্টেনেবল হয়ে যাচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, এত বছর ধরে যে কর ছাড় দেয়া হয়েছে তার সুফল মেলেনি খুব একটা, তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় এনবিআর। যদিও ঋণপত্র খুলতে বিদ্যমান আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন সংস্থার চেয়ারম্যান। আমাদের প্রতিটা জায়গায় একটাই কথা, ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সাম্পশন লাগবে, তাইলে হবে নাহলে হবে না। মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সাম্পশন কালচারের সাথে থাকতে চাই না, সোজা কথা। এটা দিয়ে আমাদের তেমন কোনো উন্নতি হয় নাই। আমরা যত জায়গায় দিয়েছি কোথাও আমরা এর কোনো পজিটিভ রেজাল্ট পাই নাই। মাঝখান থেকে গভর্নমেন্ট একটা মানে কর অভ্যন্তরীণ সংস্কৃতির লালন করেছে এবং সেটা খেসারত এখন আমরা দিচ্ছি। এ সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। প্রত্যেকে আমরা জায়গা থেকে আমাদের কাজটা ঠিক মতো করি। অনেকেই বলে যে আমি একা করলে কি হবে, সবাই মিলে না করলে হবে না, সবাই বলতেছে না আমি করি, এটা করলে কিন্তু দেশকে আমরা আগে আমারটা আমি করি। শেয়ার বাজার ধসের পেছনে সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আগামীকাল পুতিনের সাথে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে শান্তি চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তবে চুক্তিতে ইউক্রেনকে নেটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চায় রাশিয়া। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বিভক্তি বাড়ছে ইউরোপের। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। ডিপ্লোমা ফুলক্রিম মিল্ক। দর্শক, আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। ফুটবলের মহাসমুদ্রে বাংলাদেশের ডুবন্ত ছোট্ট তরী। সুদূর ইংল্যান্ড থেকে এলো উদ্ধারকারী জাহাজ হামজা। সিলেট বিমানবন্দরে ভক্ত সমর্থকদের ভালোবাসায় মন ভরেছে মিস্টার চৌধুরী এবং তার পরিবারের। আশ্বাস দেন, ভারতের বিপক্ষে জয় হবে লাল সবুজদের। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা পা রাখলেন দেশের মাটিতে। শুধু বাংলাদেশ বললেও ভুল হবে, হামজা দেওয়ান চৌধুরী তো গোটা দক্ষিণ এশিয়ার সব থেকে বড় তারকা। প্রথমবারের মতো মাতৃভূমিতে এসেছেন এমন নয়, তবে এবারের ঘরে ফেরাটা যে বড্ড স্পেশাল। বিমান কর্মী থেকে বাফুফে কর্তা, সবাই সাদরে গ্রহণ করলেন চৌধুরী সাহেবকে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের ক্লাসিকো প্রতিপক্ষ ভারতকে হারানোর প্রতিশ্রুতি দিলেন হামজা। সিলেটি ভাষায় বলেছেন, আমরা করব জয়। আমরা উইন করব। আমার বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে, আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুঝতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। সিলেটের ওসমানী বিমানবন্দরে উপচে পড়া ভিড়। দেশের কট্টর ফুটবল সমর্থক গোষ্ঠী আলট্রাসের ফ্লেয়ার জ্বালানো সরব উপস্থিতি। এছাড়া অন্যান্য ভক্তরাও দলে দলে এসেছেন মিস্টার চৌধুরীকে একবারের জন্য দেখতে। সবার ভালোবাসায় আপ্লুত হামজা ও তার পরিবার। এরপর কড়া নিরাপত্তায় হামজা রওনা দেন পৈতৃক বাড়ি হবিগঞ্জের স্নানঘাটের উদ্দেশ্যে। সেখানেও এলাকাবাসীরা তাকে সিক্ত করেছেন ভালোবাসায়। ফুলের সংবর্ধনা দেয়া হয় হামজা ও তার স্ত্রী অলিভিয়া চৌধুরীকে। মঙ্গলবার হামজা ঢাকায় আসবেন, আর সেখানে ভক্তদের উপস্থিতিতে দলের প্র্যাকটিস সেশনের পরিকল্পনা আছে ফুটবল ফেডারেশনের। তসিফুল হাসান, নিউজ 24। দর্শক, এটি ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।